আচ্ছা, আজকে আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা দেখবো আমাদের পার্টিকুলারলি লাস্ট ক্লাস যেটা আজকে, সেটা হচ্ছে কি ট্রানজ্যাকশন। এখানে ট্রানজ্যাকশন বলতে আমরা যেটা বুঝবো সেটা আসলে মানি ট্রানজ্যাকশন, ঠিক আছে? সো ট্রানজ্যাকশন যদি হয় আর কি, ডাটাবেসে যদি কোনো ধরনের ট্রানজ্যাকশন ঘটে, মানি ট্রান্সফার ঘটে, তাহলে এই রিলেটেড কিছু প্রপার্টি আছে যে প্রপার্টিগুলো আসলে মেইনটেইন হইতে হয়। তো এই জিনিসগুলো নিয়ে আজকে আমাদের চ্যাপ্টারটা হবে। সো ট্রানজ্যাকশনের 4টা বৈশিষ্ট্য নিয়ে আজকে আমাদের ক্লাসটা হবে। এটা সহজ একটা জিনিস, সেটা আমরা দেখলেই আমরা বুঝতে পারবো। তো দেখো, প্রথমে যেটা লিখছে, often a collection of several operations on database appears to be single unit from the point of view of database user. So এখানে একটা বলছে যে collection of several operation। so collection of several operation আছে কোথায় হচ্ছে, on the database, ডাটাবেসে হচ্ছে, বাট এটা ডাটাবেস ইউজারের কাছে কিরকম মনে হয়, তার কাছে মনে হয় এ সিঙ্গেল ইউনিট। ডাটাবেস ইউজারের কাছে একটা সিঙ্গেল ইউনিট মনে হচ্ছে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ডাটাবেস ইউজার। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যে কেন এরকম মনে হচ্ছে। তাহলে আমরা যদি চিন্তা করি যে এইখানে যেটা বলছে ওরা, তো এখানে ওরা যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে যে ডাটাবেস ইউজার যে, তার কাছে মনে হচ্ছে সিঙ্গেল ইউনিট ওয়ার্ক হয়েছে, ঠিক আছে? সিঙ্গেল ইউনিট অফ ওয়ার্ক। এক সেকেন্ড। আর বেসিক্যালি যেটা হয়েছে, একটা সেভারেল অপারেশন সংগঠিত হয়েছে। সেভারেল লজিক্যাল অপারেশনস। সো ডাটাবেসের কাছে মনে হচ্ছে সিঙ্গেল ইউনিট ওয়ার্ক, বাট আসলে কি হয়েছে, সেভারেল লজিক্যাল অপারেশন সংগঠিত হয়েছে। এই যে এখানে বলছে, দেখো, এই যে কালেকশন অফ সেভারেল অপারেশনস অন দ্য ডাটাবেস। সো সেভারেল অপারেশন হয়েছে কোথায়, ডাটাবেসে, বাট ডাটাবেস ইউজারের কাছে কি মনে হচ্ছে যে এটা হচ্ছে সিঙ্গেল ইউনিট অফ ওয়ার্ক হয়েছে। সো এটা কিভাবে হয়েছে, সো ধরো একটা ছেলে বা একটা মেয়ে বিদেশে পড়তে যাবে, ঠিক আছে? সো ধরো সে কোনো জায়গাতে ইউকে তে পড়তে যাবে, ইউকের কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তে যাবে। ধরে নিলাম যে কুইন ম্যারি ইউনিভার্সিটিতে সে পড়তে যাবে। হুম এখন এই কুইন ম্যারি ইউনিভার্সিটিতে পড়তে যদি সে সেলফ ফিনান্সে পড়তে চায়, সেলফ ফাইন্যান্সে পড়তে চায়, তো ধরে নিচ্ছি তাকে 20 লাখ টাকা লাগবে। 20 লাখ টাকা লাগবে। সো আমরা 20 লাখ টাকা, তাহলে আমি যে এই ইউনিভার্সিটিকে পাঠাবো কেন, তার মানে ইউনিভার্সিটি বেসিক্যালি একটা কি আছে, ইউনিভার্সিটির একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। সো ধরেন ইউনিভার্সিটি একটা ধরো ব্যাংক অ্যাকাউন্ট আছে, ধরো বার্কলে বলে একটা ব্যাংক আছে ধরো ইউকেতে, সেই ইউকেতে এই বার্কলে ব্যাংকে আমার টাকাটা ট্রান্সফার করতে হবে। সো ধরো যেই ছেলেটা বা মেয়ে যে পড়তে যেতে চাচ্ছে, তার ধরো তার ফাদারের বা তার অ্যাকাউন্টটা ধরো ফর সে ব্র্যাক ব্যাংকে আছে বাংলাদেশের, ঠিক আছে? সো বাংলাদেশের ব্র্যাক ব্যাংক যেটা, সেইখান থেকে টাকাটা, আছো তোমরা সবাই লাইনে? Yes, sir. Yes, sir. সেখান থেকে Yes, sir. টাকাটা ট্রান্সফার করে আমাকে বার্কলেতে নিতে হবে। তোমরা যারা বিদেশে পড়তে যাবে, অনেক সময় হয়তো কিছু টিউশন ওয়েভ হইলেও হয়তো দেখা যাবে যে তোমাকে বাংলাদেশ থেকে টাকা পাঠাতে হচ্ছে। এখন এই টাকা পাঠানোর প্রসেসটা কি, বেসিক্যালি তুমি যদি বাংলাদেশের কোনো ব্যাংক থেকে কোনো বিদেশের ব্যাংকে টাকা পাঠাতে চাও, বাংলাদেশে এমনি নর্মালি টাকা পাঠানো অ্যালাউড না। টাকা তুমি কোনো পার্টিকুলার পারপাসে টাকাইতে পাঠাতে, যেমন তুমি বিদেশে পড়তে যাবা তাইলে টাকা পাঠাইতে পারো, চিকিৎসা করতে চাও তাইলে বিদেশে টাকা পাঠাইতে পারো। হুম অথবা তুমি ধরো, যখন আমি যখন আমার 2-4 বার হয়েছে, যেমন আমি বাইরে কনফারেন্স দিচ্ছিলাম। সো কনফারেন্স দিচ্ছিলাম রিসেন্টলি, এখন কনফারেন্সের ফি গুলো আমরা পেপ্যাল বা হচ্ছে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে পারি, বাট প্রথম দিকে যখন আরো 3-4 বছর আগে কনফারেন্স গুলো করতাম, তখন ব্যাংক ট্রান্সফার করা লাগতো, মানে বাংলাদেশে আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে আমি পাঠিয়ে দিতাম হচ্ছে কি বিদেশের কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টে। তো এখন আমি ধরো এই যে এই কুইন ম্যারি ইউনিভার্সিটি যেটা আছে, তাদের বার্কলেতে যে অ্যাকাউন্ট আছে, সেখানে আমার এই 20 লাখ টাকাটা ট্রান্সফার করতে হবে। তো এখন যেটা হয়, যেভাবে আসলে সরাসরি টাকা পাঠানো যায় না, শুনুন যে সুইফট কোড টুইফট কোড ইত্যাদি আছে।
সো বেসিক্যালি কিছু ইন্টারমিডিয়ারি ব্যাংক আছে, যেমন ওয়েলস ফার্গো বলে একটা ব্যাংক আছে। এই যে ওয়েলস ফার্গো, এরা যারা ব্যাংক, এই সমস্ত ব্যাংকের কাজ হচ্ছে, এই যে দেখো এখানে আসবে যে ওয়েলস ফার্গো ব্যাংক, ফিনান্সিয়াল সার্ভিস এন্ড অনলাইন ব্যাংকিং। সো এই ব্যাংকগুলোর কাজ হচ্ছে কি, এটা হচ্ছে কি ইন্টারমিডিয়ারি ব্যাংক হিসাবে কাজ করে। তার মানে ব্র্যাক থেকে আমি যখন টাকাটা পাঠাবো, ব্র্যাক ব্যাংক থেকে, ব্র্যাক ব্যাংক বাংলাদেশ থেকে টাকাটা পাঠাবো, সে আসলে ব্র্যাক ব্যাংক আসলে কার সাথে যোগাযোগ করবে? ওয়েলস ফার্গো ব্যাংকের সাথে যোগাযোগ করবে। সো ওয়েলস ফার্গো ব্যাংক বাংলাদেশেও একটা আছে শাখা। সো তারা বেসিক্যালি কি করবে, তারা তাদের যে ধরো ইউকে পার্টে, তাদের সাথে কাদের সাথে যোগাযোগ করবে? ইউকে পার্টে যে ওয়েলস ফার্গো আছে তার সাথে যোগাযোগ করবে। তারা আবার কি করবে? তারা আবার বার্কলের সাথে যোগাযোগ করবে। সো টাকাটা যেটা হচ্ছে গিয়ে, টাকাটা সরাসরি বার্কলেতে যাচ্ছে না। হুম না গিয়ে যেটা করতেছে, এই টাকার সমস্ত কিছু ইস্যু করে এরা ওয়েলস ফার্গো ব্যাংকে পাঠিয়ে দিচ্ছে। ওয়েলস ফার্গো ব্যাংক এক দেশ থেকে আরেক দেশে নিজেদের মধ্যে একটা ইয়ে করতেছে, সেইখান থেকে টাকাটা আলটিমেটলি বার্কলেতে যাচ্ছে। মানে আমাদের এই টাকাটা ট্রান্সফার হয়েছে বা টাকাটা ট্রান্সফার হচ্ছে, এই কনফার্মেশন আমরা বার্কলে থেকে পাচ্ছি না, এগুলো আমাদের মাঝখানে নিয়ন্ত্রণ করতেছে ওয়েলস ফার্গো ব্যাংক। তার মানে কি, যে ব্যাংক এখান থেকে টাকাটা যাচ্ছে বাংলাদেশ প্রান্তের ওয়েলস ফার্গো ব্যাংক, ওখান থেকে টাকাটা ধরো ট্রান্সফার হচ্ছে গিয়ে, কি বলে ওটার নাম, ইউকে সাইডে ওয়েলস ফার্গো ব্যাংক, সেখান থেকে চলে যাচ্ছে হচ্ছে বার্কলেতে। তার মানে দেখা যাচ্ছে যে আসলে অনেকগুলা অপারেশন সংগঠিত হচ্ছে, এখান থেকে এখান, তার থেকে এইখানে, সেখান থেকে এইখানে। কিন্তু যে পড়তে যাবে, তার কাছে কি মনে হচ্ছে, যে পড়তে যাবে তার কাছে মনে হচ্ছে টাকাটা ব্র্যাক ব্যাংক থেকে বার্কলেতে চলে গেছে। তার কাছে মনে হচ্ছে ব্র্যাক থেকে বার্কলেতে চলে গেছে। এটা এই জন্য ইউজার, এটা কার কাছে মনে হচ্ছে? ডাটাবেস ইউজার যে ইউজ করতেছে, ডিবি ইউজারের কাছে মনে হচ্ছে। কি মনে হচ্ছে? এই যে সিঙ্গেল ইউনিট অফ ওয়ার্ক হচ্ছে, কেন এইখান থেকে টাকাটা এখানে গেছে, একটাই কাজ হয়েছে। বাট বাস্তবে কি হয়েছে? বাস্তবে যেটা হয়েছে, মাঝখানে আরো অনেক অর্গানাইজেশন কিন্তু উপস্থিত ছিল। কথা বুঝে গেছে? সেজন্য এইখানে হচ্ছে কি একাধিক অপারেশন সংগঠিত হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা কিছুটা? জি স্যার। তার মানে আমরা যে আসলে ব্যাংকের ট্রানজ্যাকশন গুলো করতেছি, অনেক সময় বা আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা সিঙ্গেল ইউনিট অফ ওয়ার্ক, ঠিক আছে, কিন্তু দেখা যাবে আসলে এর মধ্যে কি আছে, একাধিক অপারেশন সংগঠিত হচ্ছে। দ্যাটস ওয়াই এখানে আমাদের বলছে যে হচ্ছে গিয়ে কালেকশন অফ সেভারাল অপারেশনস অন দ্য ডাটাবেস, ঠিক আছে, অ্যাপিয়ার্স টু বি সিঙ্গেল ইউনিট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ডাটাবেস ইউজার। সো এখানে একই কথাই বলছে, কালেকশন অফ অপারেশনস দ্যাট ফর্ম এ সিঙ্গেল লজিক্যাল ইউনিট অফ ওয়ার্ক আর কল্ড ট্রানজেকশন। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ট্রানজেকশন। তার মানে সোজা কথা, এক নিজের সেম অ্যাকাউন্টেও একাধিক কাজ হয়, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকেও যদি যেতে হয় সেখানেও আমাদের একাধিক কাজ হয়। সে পুরোটা মিলে আসলে দেখা যাবে যে আমাদের একাধিক কাজ সংগঠিত হচ্ছে, বাট ডাটাবেস ইউজারের কাছে মনে হবে সেটা একটাই কাজ হচ্ছে। ওকে, সো এটাকে আমরা ট্রানজেকশন বলে থাকি। তো ট্রানজেকশনের এখন হচ্ছে গিয়ে ট্রানজেকশনের কনসেপ্ট একটু আলোচনা করছে। যাই হোক, তো এখানে যে দেখো ট্রানজেকশনের কনসেপ্ট আলোচনা করতে গিয়ে অ্যাসিড, আইসোলেশন, ডিউরেবিলিটি, আর হচ্ছে গিয়ে এদিকে কনসিস্টেন্সি। তাহলে খেয়াল করো, এ কনসিস্টেন্সির সি, তারপর আইসোলেশনের আই, আর ডি অর্থাৎ অ্যাসিড। সো আমরা আসলে এখানে যেটা পড়বো, এই যে কোনো একটা যদি ট্রানজেকশন সফলভাবে হইতে হয়, তাহলে চারটা বৈশিষ্ট্য বজায় রাখা লাগে, সেটাকে সংক্ষেপে আমরা কি বলে থাকি? ডাটাবেসের অ্যাসিড প্রপার্টিজ। এ ফর অ্যাটমিসিটি, সি ফর কনসিস্টেন্সি, আই ফর আইসোলেশন, ডি ফর ডিউরেবিলিটি। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব যে আসলে এই চারটার কনসেপ্ট একটু আলোচনা করব। তার আগে কিন্তু আলোচনা করছি ছোট করে, তার আগে আমাদের একটা সিম্পল ট্রানজেকশন মডেল বুঝতে হবে, যে কেমনে একটা সিম্পল ট্রানজেকশন মডেল কাজ করে। সিম্পল ট্রানজেকশন মডেলে দেখো দুটা আছে, একটা হচ্ছে রিড আছে, আর এটা হচ্ছে রাইট অপারেশন আছে। এই দুইটা অপারেশন আমাদের একটু বুঝতে হবে, যে হোয়াট ইজ রিড অপারেশন, হোয়াট ইজ রাইট অপারেশন। এখন আমরা যদি দেখি রিড এক্স, সো বেসিক্যালি আমরা যখন আমাদের ডাটাটা আছে, সো আমার ডাটাটা আসলে কোথায় আছে? তো আমি যে বলতেছি ডাটাবেসে, তো আমার একটা হচ্ছে ডাটা আছে, তাই না? যে যেটা বল ডাটা, অর্থাৎ এই যে এখানে টাকাটা যাবে, তাই না? এখানে ধরো এই ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, ধরো ব্র্যাক ব্যাংকে যে ছেলেটা বা মেয়েটা পড়তে যাবে, তার ফাদারের অ্যাকাউন্ট ধরো এই ব্র্যাক ব্যাংকটা, তো সেখানে ধরো ওনার এখানে ধরো হচ্ছে গিয়ে 50 লাখ টাকা আছে। সেই সার মধ্যে উনি কত 20 লাখ টাকা ট্রান্সফার করবে, তাই না? ট্রান্সফার করবে কত বলো? 20 লাখ, ঠিক আছে।
তাইলে ব্র্যাক ব্যাংকের এই অ্যাকাউন্টটা তার আব্বুর অ্যাকাউন্টটা কমে কত হয়ে যাবে এখন বলো? 30 লাখ হয়ে যাবে নাকি? 50 লাখ টাকা ছিল, 20 লাখ টাকা বার্কলেতে পাঠিয়ে দিচ্ছে, তাহলে এটা এখন 30 লাখ টাকা হয়ে যাবে। আর বার্কলের অ্যাকাউন্টটা কি হবে? বার্কলেতে ওনাদের তাদের যে অ্যাকাউন্ট ছিল তার সাথে বলো কত যুক্ত হবে আরো? 20 লাখ টাকা যুক্ত হবে, তাই না? ওকে, সো এখন দেখো তার মানে বেসিক্যালি কি হচ্ছে, আমরা যখন মানে টাকা ট্রান্সফার হচ্ছে তার মানে কি, এখানে তো নিশ্চয়ই বস্তার মধ্যে বস্তায় করে করে নিয়ে তো এই বাংলাদেশ থেকে ইউকেতে টাকা নিয়ে যাওয়া হচ্ছে না, তাই না? পুরো জিনিসটাই অনলাইনে হচ্ছে। তার মানে কি, আমার 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 যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের তো ইনফরমেশন গুলো সব ডাটাবেজে স্টোর আছে। সো আমার অ্যাকাউন্টে যে 10 লাখ টাকা আছে সেটা কি ডাটাবেজের মধ্যে স্টোর করা আছে, ডাটাবেজের মধ্যে স্টোর করা আছে। আমি যদি 2 লাখ টাকা কাউকে পাঠিয়ে দিই তাহলে 10 লাখ টাকা 8 লাখ হয়ে যাবে। তার মানে কি ডাটাবেজে 10 লাখ ফিল্ডটা আপডেট হয়ে এখন আমার কাছে এটা 8 লাখ হয়ে যাবে, তাই না? ব্যাপারটা তো আর এরকম না যে আমি যদি 2 লাখ টাকা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করি, আমার ব্যাংক থেকে 2 লাখ টাকা ক্যাশ নিয়ে গাড়ি করে আরেকটা ব্যাংকে পাঠাইতে হবে, তাই কি ব্যাপারটা? বুঝতে পারছি, আচ্ছা। তাই না? জি। আমাদের কি আসলে আমরা যখন টাকা তুলি বা টাকা জমা দিই, তাই না? এখন আমরা কোন একটা ব্যাংকে 10 লাখ টাকা জমা দিলাম, এর অর্থ তো এই না যে ওই ব্যাংকে আমি কি বলে বা ব্যাংক একটা ট্রান্সফার হইলো। তার মানে কি যে আমার অ্যাকাউন্ট ইয়াটা যেটা ডাটাবেসের যে ভ্যালুটা আছে সেটা আপডেট হয়ে যাবে। আচ্ছা, এখন এটা হচ্ছে গিয়ে ডাটাবেস যেটা, ডাটাবেসের মধ্যে যে ডাটাটা আছে সেই ডাটাটা আসলে কোথায় আছে, তাই না? আমরা যদি বলি এটা আমরা যখন করে মুভি আমরা যদি রাখি কম্পিউটারের মধ্যে, তার মানে কি বেসিক্যালি ওটা কোথায় আছে? হার্ড ডিস্কের মধ্যে আছে না, বা ডিস্কের মধ্যে আছে না, তাই তো? মানে আমাদের হচ্ছে হার্ড ডিস্ক, হার্ড ডিস্কের উপরে কি আছে? অপারেটিং সিস্টেম আছে, তার মধ্যে এসকিউএল সার্ভার মাইএসকিউএল ইনস্টল করা আছে, ওর মধ্যেই তো ডাটা আছে। তার মানে আলটিমেটলি ডাটাটা কোথায় আছে? ডাটাবেসে যে ডাটা আমরা চিন্তা করতেছি সেটা কোথায় আছে? হার্ড হার্ড ডিস্ক। ডিস্কে আছে। ওকে, সো আমি যদি তার মানে হার্ড ডিস্কে কি আছে? হার্ড ডিস্কে হচ্ছে গিয়ে যে আমি বললাম 10 লাখ টাকা আছে, তার মানে কি আমার অ্যাকাউন্টে যে 10 লাখ টাকার ইনফরমেশন এটা বেসিক্যালি আলটিমেটলি এট দ্য ডে এন্ড হার্ড ডিস্কের মধ্যে স্টোরড অবস্থায় আছে। এখন আমি 10 লাখ টাকা থেকে 2 লাখ টাকা আরেকটা ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি, তো এটা 8 লাখ হবে। এখন এই যে 10 পরিবর্তন করে 8 করব, এটা আমি এটা হার্ড ডিস্কে রেখে করতে পারবো না। এই ডাটাটাকে আমাকে নিয়ে আসতে হবে হচ্ছে গিয়ে মেইন মেমোরি বাফার, বা সোজা কথায় কি বলা যায় বলো, র্যামের মধ্যে নিয়ে আসতে হবে। কিসের মধ্যে নিয়ে আসতে হবে? এই 10 লাখ বা 10 এই ভ্যালুটা কিসের মধ্যে নিয়ে আসতে হবে? ট্রান্সফার করে মেইন মেমোরি বাফার বা র্যামের মধ্যে নিয়ে আসতে হবে। এইখানে আমি 10 লাখ নিয়ে আসবো। এইখানে 10 লাখ এই ভ্যালুটা আনার পর এখান থেকে বেসিক্যালি যেহেতু আমি 2 লাখ আরেকটা ব্যাংকে পাঠিয়ে দেবো, এইখানে আমি এই কাজটা করব। 10 থেকে 2 কমাই এখানে আমি এটাকে 8 লাখ বানাবো। ওকে, সো 8 লাখ ইনফরমেশনটা বেসিক্যালি এখন মেইন মেমোরি বাফারে আছে। এখন এটা কোথায় নিয়ে যাওয়া হয়নি, এখন এটা কিসে নিয়ে যাওয়া হয়নি, আবার এটাকে কোথায় নিয়ে আসতে হবে? ডাটাবেসে নিয়ে যেতে হবে। ডাটাবেসের এই ডাটাটা চেঞ্জ করতে হবে। ওই যেটা কোথায় আছে? বেসিক্যালি ডিস্কের মধ্যে আছে, হার্ড ডিস্কে আছে। এখন আমি এই ভ্যালুটা কোথায় নিয়ে যাব? ডাটাবেসের ডাটাতে নিয়ে যাব, বাট এখন আর 10 লাখ থাকবে না, 10 লাখের পরিবর্তন কত হয়ে যাবে? 8 লাখ হয়ে যাবে। ওকে, সো এই যে ডাটাবেসের ডাটাটা আছে অর্থাৎ ডিস্কের মধ্যে যে ডাটাটা আছে সেটা আমি যে মেইন মেমোরি বাফারে নিয়ে আসতেছি, এই ঘটনাটাকে আমরা বলি রিড অপারেশন। এই ঘটনাটাকে আমরা কি বলি? রিড অপারেশন। রিড অপারেশন করার দ্বারা হার্ড ডিস্কে ডাটাবেসে ডাটাটা মেইন মেমোরি বাফারে চলে আসে এবং সেখানে আমরা ফার্দার ক্যালকুলেশন গুলো করি, হয় ট্রান্সফার করি মানে যোগ করি অথবা বিয়োগ করি, যে কাজ করা দরকার সেটা করি। দেন আমাদের আবার এই যে আমার অ্যাকাউন্টে এখন আর 10 লাখ টাকা নাই, 8 লাখ টাকা আছে, এই জিনিসটার আপডেটটা তো ধর আমি করলাম হচ্ছে মেইন মেমোরি বাফারেতে, আমি এইসব যোগ বিয়োগ গুণ ভাগ করলাম, করার পরে এটা আবার আমাকে ডিস্কে নিয়ে যেতে হবে, ডিস্কে রাইট করাইতে হবে। সো এইখান থেকে মেইন মেমোরি বাফার থেকে আমি রাইট এক্স অপারেশন দ্বারা কি করব, মেইন মেমোরি বাফারের মধ্যে যে ডাটাটা আছে, র্যামের মধ্যে যে ডাটাটা আছে, এটা আমি এখন ডাটাবেসে নিয়ে যাব। ডাটাবেসে নিয়ে ডাটাটা আপডেট করব যেটা কিনা বেসিক্যালি ডিস্কের মধ্যে আছে। সো এটাই হচ্ছে রিড অপারেশন এবং রাইট অপারেশন। ওকে, সো এখানে যদি দেখো যে রিড অপারেশন আর রাইট অপারেশন নিয়ে আলোচনা করছে, দেখো রিড এক্স হুইচ ট্রান্সফার, কি ট্রান্সফার করবে? ডাটা আইটেম এক্স। ডাটা আইটেম এক্স মানে কি? ডাটা আইটেমটা কোথায় আছে? ডাটাবেসে আছে। ডাটাবেসটা কোথায় আছে? ডিস্কের আছে। সো ডাটা আইটেম এস ফ্রম দা ডাটাবেস, এখান থেকে কোথায় নিয়ে আসবো?
টু এ ভ্যারিয়েবল অলসো কল্ড এক্স, অর্থাৎ রিড এক্স মানে আইটেম এক্স বলতে আমি কি বোঝাচ্ছি, যে 10 লাখ টাকা যেটা আছে সেটা হচ্ছে আমার আইটেম এক্স। ওকে, সেটা আমি কোথায় নিয়ে আসবো, একটা ভ্যারিয়েবল এক্স এর মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ সেই এই এক্সটা কোথায় আছে, which transfers data item x, তার মানে ডাটা আইটেম x মানে হচ্ছে কি আমার 10 লাখ টাকা কোথায় আছে, ডাটাবেজে আছে, বেসিক্যালি যেটা ডিস্কে আছে, সেটা কোথায় নিয়ে আসবো, টু এ ভ্যারিয়েবল অলসো কল্ড x, মানে এবং এই x টা কোথায় আছে, ইন এ বাফার মেইন মেমোরি, তার মানে মেইন মেমোরি বাফারে যে x টা আছে সেখানে নিয়ে আসবো, অর্থাৎ আমার ডিস্কের 10 লাখ, ডিস্কের যে ডাটা যেটা আছে 10 লাখ, যেটাকে আমি x হিসাবে চিন্তা করতেছি, সেটা আমার মেইন মেমোরি বাফারে x এর মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ সেই 10 লাখ টাকা আমি ট্রান্সফার করব belonging to that transaction, অর্থাৎ ওই ট্রানজেকশনের অধীনে, দ্যাটস এক্সিকিউটেড দ্য রিড অপারেশন, যেটা কিনা রিড অপারেশনটা এক্সিকিউট করতেছে। রাইট অপারেশনটা কি, রাইট অপারেশন যেটা বললাম, তোমার মেইন মেমোরি বাফারের মধ্যে সমস্ত ধরনের চেঞ্জ গুলা করছো, ডাটা চেঞ্জ করছো, হয় ডাটা যোগ করছো অথবা ডাটা বিয়োগ করছো, যেটাই করছো করে আলটিমেটলি সেটাকে আমার ডাটাবেসের ডাটার মধ্যে নিয়ে আসতে হবে, এবং সেটা আমার রাইট অপারেশনের মাধ্যমে করব। ওকে, দেখো which transfer the variable x in main memory buffer of that transaction that executed right to the data item x in the database. So এটাও ট্রান্সফার করতেছে, এটাও ট্রান্সফার করতেছে, দুইটাই আমার কি করতেছে বলো, ট্রান্সফার করতেছে। প্রথম ট্রান্সফারটা করছে, রিড করছে হচ্ছে গিয়ে ডাটা ডিস্কের ডাটাবেজের মধ্যে যে ডাটাটা আছে সেটা পড়ে কোথায় ট্রান্সফার করছে, মেইন মেমোরি বাফারে ট্রান্সফার করছে। আর রাইট অপারেশন কি, রাইট অপারেশন হচ্ছে গিয়ে তোমার মেইন মেমোরি বাফারে যে ভ্যালুটা আছে সেটা কোথায় রাইট করে দিচ্ছে বা কোথায় ট্রান্সফার করতেছে, সেটা হচ্ছে কি ডিস্কের মধ্যে ট্রান্সফার করতেছে, ডিস্কের যে ডাটাবেজের মধ্যে যে ডাটা আইটেম এক্স আছে ডাটাটা আছে। ক্লিয়ার? আসো লাইনে না নেট চলে গেছে? Yes, sir. আচ্ছা, এখন দেখো এখানে ওরা একটা ট্রানজাকশন মডেল দিছে, দেখো যে একটা এ অ্যাকাউন্ট থেকে বি অ্যাকাউন্টে টাকা পাঠাবে, $50 পাঠাবে। দেখো জিনিসটা বোঝায় এখানে কোনো একটা ট্রানজাকশন টিআই ইনিশিয়েট করছে, ঠিক আছে, এটা ট্রানজাকশন টিআই। তো এখন আমার এর অ্যাকাউন্টে কত আছে সেটা আমার আগে জানতে হবে, সেজন্য রিড এ করছে, তার মানে এর অ্যাকাউন্টে কত আছে। রিড এ করা মানে কি, তার মানে হার্ড ডিস্কের মধ্যে যে ভ্যালুটা ছিল, ডাটাটা ছিল এ অ্যাকাউন্টে, সেটা কোথায় নিয়ে গেছে, মেমোরিতে নিয়ে গেছে। মেমোরিতে নিয়ে যাওয়ার পর কি করা যাবে, এর থেকে যোগ বিয়োগ গুণ ভাগ করা যাবে। এ থেকে যেহেতু $50 ট্রান্সফার হবে, সো এ থেকে আমরা $50 ট্রান্সফার করে দিলাম, করার পর রাইট এ করলাম, তার মানে রাইট এ করার মাধ্যমেই হচ্ছে গিয়ে এ যে অ্যাকাউন্টে আছে তার অ্যাকাউন্টে $50 কমে গেল। ওকে, তারপর এখন এই $50 কার সাথে যুক্ত করতে হবে, অ্যাকাউন্ট বি এর সাথে যুক্ত করতে হবে। সো রিড বি যখন আমি করব, তার মানে এখন তো আমি তো 50টা সরাসরি হার্ড ডিস্কে অ্যাড করতে পারবো না, সেজন্য কি করতে হলো, রিড বি করতে হলো। রিড বি করার দ্বারা দেখো রিড বি লিখছে, তার মানে রিড বি করার দ্বারা বি এর অ্যাকাউন্টে যে টাকাটা আছে, সো সেটা কোথায় চলে গেছে, র্যামের মধ্যে চলে গেছে, মেইন মেমোরি বাফারে চলে আসছে, সেখানে গিয়ে বি এর সাথে 50 অ্যাড করলো। 50 অ্যাড করলে কিন্তু সেটা ডাটাবেসে পারসিস্ট করবে না বা এটা আপডেট হয়ে যাবে না, সেটা রাইট বি করতে হবে। সো রাইট বি করলে বিটা আপডেট হয়ে গেল। এই জিনিসটা ক্লিয়ার? ক্লিয়ার না হলে বলো, তাহলে দরকার হলে আবার বোঝানো যাবে। ক্লিয়ার? Yes, sir. আরেকবার বোঝান স্যার। আরেকবার স্যার। আরেকবার। আচ্ছা, রিডে আমি বলতেছি যে ডাটাবেজে যে ডাটাটা আছে সেটা ডিস্কের মধ্যে আছে, সেখানে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করা যাবে না। যোগ বিয়োগ গুণ ভাগ যদি করতে হয় সেটাকে আগে মেমোরিতে নিয়ে আসতে হবে। রিড এ করার দ্বারা আমি এ অ্যাকাউন্টের যে ভ্যালুটা আছে, এর অ্যাকাউন্টে যত টাকা আছে বা যেটা আছে, যে ভ্যালুটা আছে, রিড এ করার দ্বারা আমি সেটাকে মেইন মেমোরি বাফারের মধ্যে নিয়ে আসছি। ওকে, এই লাইন ক্লিয়ার? রিড এ কি করছে? Yes, sir. এটা ক্লিয়ার। Yes, sir. এখন এটা যখন মেইন মেমোরি ব্যাপারে এখন এ আছে, এখন এতে যোগ বিয়োগ গুণ ভাগ করা যাবে। সো এ থেকে 50 কমায় দিচ্ছি, কারণ এ অ্যাকাউন্ট থেকে বি অ্যাকাউন্টে আমরা $50 ট্রান্সফার করব। সো এট দ্য ডে এন্ড এ থেকে $50 কমে আসবে। সো এ থেকে আমরা $50 কমাইছি, কিন্তু এটা সব কোথায় আছে, এটা এখন মেইন মেমোরি বাফারের মধ্যে আছে। সো এইখানে থাকলে এটা ডাটাবেসে আপডেট হয়নি। এটা কেমনে আপডেট করব, রাইট এ দ্বারা, অর্থাৎ রাইট এ মানে হচ্ছে মেইন মেমোরি বাফারে যে ভ্যালুটা আছে সেটা নিয়ে কোথায় পুট করবে, কোথায় রাখবে, কোথায় আপডেট করে দিবে, বলো সেটা কোথায় আপডেট করে দিবে? হার্ড ডিস্কে। হার্ড ডিস্কে রাইট করে দিবে। তার মানে এখানে হচ্ছে গিয়ে আমাদের হার্ড ডিস্কে এই অংশটাতে রাইট হয়ে গেল। ওকে, তার মানে এ অ্যাকাউন্টে $50 কমে গেছে, $50 কমে গেছে। ওকে, ক্লিয়ার?
বুঝছো? Yes, sir. Yes, sir. Yes, sir. এখন তো 50 কমছে, বি তে তো বাড়াইতে হবে। সো বি এর যে ডাটাবেসে যে এখন বি রিড বি করার দ্বারা কি হলো, এখন আমি তো বি এর ডাটাটা কোথায় আছে, অবশ্যই ডাটাবেসে আছে এবং এটা বেসিক্যালি এটা ডিস্কে আছে। আমি তো ডিস্কে সরাসরি বাড়াইতে পারবো না। সো রিড বি করার দ্বারা যেটা হলো, এই ভ্যালুটা সে পড়ে মেমোরির মধ্যে নিয়ে আসলো, মেইন মেমোরি বাফারের মধ্যে নিয়ে আসলো, হার্ড ডিস্কের এই ডাটাটা পড়ে মেইন মেমোরি বাফারের মধ্যে নিয়ে আসলো। ওকে, ক্লিয়ার? রিড বি করার দ্বারা যেটা হলো মেইন মেমোরি বাফারের মধ্যে ডাটাটাকে নিয়ে আসছে। ওকে, হার্ড ডিস্ক থেকে ডিস্কের মধ্যে যে ভি ভ্যালুটা রাখা ছিল সেটা পড়ে মেইন মেমোরি বাফারের মধ্যে নিয়ে আসছে। এইখানে আনার পর এখন এখানে যোগ বিয়োগ গুণভাগ করা যাবে। সো এখন এখানে আমি তো ওইখানে 50 টাকা পাঠাইছি, 50 টাকা অ্যাড হবে। সো বি এর সাথে বি প্লাস 50 করতেছি। সো বি এর এখন কি হইলো, মেইন মেমোরি বাফারে বি এর ভ্যালুটাকে আমি বাড়ায় দিছি, বাট এটা এখনো কি হয়নি, ডাটাবেসের মধ্যে এখনো আসে নাই। ডাটাবেসের মধ্যে আনতে হইলে, ডাটাবেসটা আছে হচ্ছে কি ডিস্কের মধ্যে, এই ডাটাবেসের মধ্যে আনতে হলে তখন আমি রাইট বি করব। রাইট বি এর কাজ হচ্ছে মেমোরি থেকে ডিস্কে নিয়ে যাওয়া, মেইন মেমোরি বাফার থেকে ভ্যালুটা পড়ে সেটাকে ডিস্কের মধ্যে যে ডাটাবেস আছে সেই ডাটাবেসটাকে আপডেট করে দেওয়া, ডাটাবেসের ডাটা ভ্যালুটাকে আপডেট করে দেওয়া। ক্লিয়ার এখন? না তাও ক্লিয়ার না? Clear, sir. এখন আশা করি কিছুটা ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা দেখি চারটা বৈশিষ্ট্য পটাপট আমরা দেখে ফেলি, ঠিক আছে? সো চারটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে তোমার কনসিস্টেন্সি, ঠিক আছে? এসিআইডি, অ্যাসিড প্রপার্টিজ, এসিআইডি। সো আমরা এখন দেখি হচ্ছে গিয়ে সি, কনসিস্টেন্সি মানেটা কি? Consistency here is that the sum of a plus b be unchanged by the execution of transaction. তার মানে সাম অফ এ প্লাস বি চেঞ্জ কখনোই পরিবর্তন হবে না, অর্থাৎ ট্রানজ্যাকশন হওয়ার পূর্বে এ প্লাস বি যত ছিল, ট্রানজ্যাকশন হওয়ার পরেও এ প্লাস বি ততই হবে। ওকে, এটা আসলে সিম্পল কথা, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইজি কথা। তার কারণ কি? তার কারণ হচ্ছে ধরো এ তে ছিল 1000 টাকা আর বি তে ছিল ধরো 2000 টাকা। সো ট্রান্সফার করলাম ধরো 50 টাকা, ঠিক আছে? 50 টাকা যদি ট্রান্সফার করি তাহলে এ কমে কত হবে বলো, 1000 থেকে 50 কমলে 950। আর 2050 হবে, তাই না? একটা 50 টাকা কমবে আর একটা 50 টাকা বাড়বে নাকি? Yes, sir. এটা ছিল কি বলো, বিফোর Transaction. ট্রানজাকশন। পরেরটা কি? After transaction. সো বিফোর ট্রানজাকশন এই দুইটার যোগফল কত? এ সাম অফ এ প্লাস বি যোগফল কত বলো? 3000. আর এখানেও কত হবে বলো? 3000. 3000। ওকে, এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটাকে আমরা বলতেছি কনসিস্টেন্সি বৈশিষ্ট্য। একটা ট্রানজাকশন সফল হইতে হলে তার কনসিস্টেন্সি নামক বৈশিষ্ট্যটা বজায় থাকতে হবে। যদি কোনো কারণে এটা 3000 না হয়ে 4000 হয়ে যায়, তার মানে কি? কোনো জায়গা থেকে কথা নাই বার্তা নাই, 1000 বেড়ে গেছে নাকি? আমরা পাঠাইছি 50 টাকা, কিন্তু ফট করে কোনো জায়গায় কি হয়েছে বলো? বেড়ে গেছে না? Yes, sir. বুঝছো না বুঝো নাই? Yes, sir. এরকমই বুঝছি, তো স্যার। হয়েছে। তার মানে কি? টাকাটা ক্রিয়েট হয়েছে। টাকা কি হয়ে গেছে বলো? ক্রিয়েট হয়েছে। তার Create. মানে এখানে আর তখন ইনকনসিস্টেন্ট অবস্থা থাকবে না, সেটাই বলছে। যদি এটা কোনো কারণে না হয়, দেখো, উইদাউট কনসিস্টেন্সি রিকোয়ারমেন্ট মানি কুড বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড বাই দ্য ট্রানজাকশন। মানে যদি বেড়ে যায়, 3000 এর উপর যদি বেড়ে যায় তাহলে মানি ক্রিয়েট হয়েছে, 3000 থেকে যদি কমে যায় তাহলে মানিটা ডেস্ট্রয় হয়েছে। কোনোটাই হইতে পারবে একটা সফল ট্রানজাকশনে? আমি একজনকে 500 টাকা বাড়াইছি, ফট করে কি আমার অ্যাকাউন্টে বা তার অ্যাকাউন্টে টাকা উল্টাপাল্টা বেড়ে যাইতে পারবে বা উল্টাপাল্টা কমে যাইতে পারবে? পারবে না। সো এটাই হচ্ছে কি আমাদের কনসিস্টেন্সি রিকোয়ারমেন্ট, যেটা এনশিওর করার দায়িত্ব। দেখো, এনশিওরিং কনসিস্টেন্সি অফ ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। সো অ্যাপ্লিকেশন প্রোগ্রামারের রেসপন্সিবিলিটি হচ্ছে তারা এমনভাবে কোড করবে বা ডিজাইন করবে যাতে কনসিস্টেন্সি বৈশিষ্ট্যটা বজায় থাকে। ক্লিয়ার? Yes, কনসিস্টেন্সি, sir. ওকে। নাও এখন আসতে হচ্ছে অ্যাটমিসিটি। সো এখন একটু বোঝার চেষ্টা করো। দেখো, নাও সাপোজ দ্য বিফোর দ্য এক্সিকিউশন অফ ট্রানজাকশন টিআইস দ্য ভ্যালুস অফ এ আর বি তে আছে 1000 আর 2000। Now that during the execution of transaction TI a failure occurs that prevent TI completes its execution successfully.
তার মানে এই ঘটনাটা ঘটার সময় এটা তো স্টেপ বাই স্টেপ হচ্ছে, সিরিয়ালি হচ্ছে, সিকোয়েন্সিয়ালি হচ্ছে। প্রথমে রিড এ করছে, রিড এ করার পর ভ্যালুটা কোথায় চলে আসছে, মেমোরিতে চলে আসছে, সেখানে কমাইছে, আবার মেমোরি থেকে ডাটাবেসে নিয়ে গেছে। তো কোনো একটা জায়গায় ফেলিওর হয়েছে, কোনো একটা স্টেপের কোনো একটা পয়েন্টে ফেলিওর হয়েছে। এখানে আরো বলছে ফার্দার সাপোজ দ্য ফেলিওর হ্যাপেন আফটার রাইট এ বাট বিফোর রাইট বি। তার মানে কি, এ রাইট এ হয়ে যাওয়ার পরে ফেলিওরটা হয়েছে, বাট রাইট বিটা সম্পন্ন হইতে পারে নাই। তার মানে এর ভ্যালুটা কমে গেছে, এর অ্যাকাউন্ট ভ্যালু 1000 থেকে কমে 950 হয়ে গেছে, বাট বি এরটা 2000 থেকে 2050 হয় নাই। এই ঘটনাটা বলছে। দেখো, so in that case the values of account A B reflected in the database are 950 and 2000. The system lost বা destroyed $50 as a result of a failure. কারণ এইখানে কমছে বাট এইখানে বাড়ে নাই, কাজে $50 লস হয়েছে। In particular, the note that the sum of A plus B is no longer preserved. Okay. Thus, therefore, because of the failure, the state of system no longer reflects a real state of the world that the database is supposed to capture. অর্থাৎ এখানে যে জিনিসটা হওয়া উচিত ছিল সেটা হয় নাই। So we term such state an inconsistent state. যেহেতু একটাই কমছে আরেকটায় কি হয়েছে বলো, একটায় কমছে কিন্তু আরেকটায় বাড়ে নাই, তো এই জাতীয় ঘটনা হলে এটাকে আর কনসিস্টেন্ট স্টেট বলবো না, ইনকনসিস্টেন্ট স্টেট বলবো। সেটাই ওরা বলছে, এরকম ঘটনা হলে এটাকে আমরা ইনকনসিস্টেন্ট স্টেট বলতে পারি। We must ensure such inconsistencies are should not be visible in the database system. So কোনোভাবে ইনকনসিস্টেন্সি থাকতে পারবে না একটা সফল ট্রানজাকশনের ক্ষেত্রে। Note, however, system must at some point be in an inconsistent state. কোনো একটা পয়েন্টে, সাম পয়েন্টে কি হবে, একটা ইনকনসিস্টেন্ট স্টেটে যাবে। কেন যাবে, তার কারণ জিনিসটা সিরিয়ালি তো হচ্ছে, প্রথমে রিড এ করছে, এটা করছে, রাইট এ করছে, রিড বে করছে। তার মানে কি, যত অল্প সময়, সবগুলা লাইনই করবে, যত অল্প সময়ের জন্যই হোক না কেন, কোনো একটা সময়ের, অতি অল্প সময়ের জন্য হলেও এই পুরা জিনিসটা ঘটার সময় একটা কি আছে, ইনকনসিস্টেন্টে সে থাকবে, সেটাই বলতেছে। দেখো এই যে even if transaction ti executed its completion মানে successful complete হইলো, there exists a point at which the value of a তে 950 আছে but b তে বাড়ে নাই, b 2000ই আছে, okay, which is clearly inconsistent state. Fine, but this state however is eventually replaced by consistent state. তার মানে কারণ কি, কারণ এখনো b বাড়ে নাই, একটু পর b বেড়ে যাবে, where the value of a তে 950 আছে, b তে 2050 আছে। Thus, if the transaction never started or guaranteed to complete, such an inconsistent state would not be visible except during the execution of transaction. তার মানে যদি ট্রানজেকশনটা শুরু, মানে এমন একটা অবস্থা হবে যেন মনে হবে ট্রানজেকশনটা শুরুই হয়নি, নেভার স্টার্টেড, তার মানে হয় ট্রানজেকশন শুরু হবে না, বা যদি শুরু হয় ওয়াজ গ্যারান্টিড টু কমপ্লিট, অর্থাৎ যদি শুরু হয় তাকে শেষ হইতে হবে। তাইলেই কি হবে, তাইলেই কোনো ধরনের ইনকনসিস্টেন্সি চোখে পড়বে না। ওকে, দিস ইজ দ্য রিজন অ্যাটমিসিটি রিকোয়ারমেন্ট। তাহলে অ্যাটমিসিটি রিকোয়ারমেন্টটা কি, অ্যাটমিসিটি রিকোয়ারমেন্ট হচ্ছে এইটা, ট্রানজেকশন হয় হবে না, বাট যদি হয় তাহলে পুরাপুরি হবে। কি বললাম, ট্রানজেকশন হয় হবেই না, তাহলে কখন, অথবা যদি শুরু করে, ট্রানজেকশন টিআই যদি ইনিশিয়েট করে, তাহলে কি হইতে হবে, এটা সাকসেসফুলি কমপ্লিট হইতে হবে। এটাকে আমরা বলতেছি অ্যাটমিসিটি রিকোয়ারমেন্ট। ঠিক আছে, দিস ইজ দ্য রিজন ফর অ্যাটমিসিটি। ইফ দ্য অ্যাটমিসিটি রিকোয়ারমেন্ট প্রেজেন্ট, অল অ্যাকশনস অফ দ্য ট্রানজেকশন রিফ্লেক্ট ইন দ্য ডাটাবেস, পুরোপুরি রিফ্লেক্সে হবে, অথবা নান আর, অথবা একটুও হবে না। ওকে, বুঝা গেছে সেকেন্ড এই বৈশিষ্ট্যটা? Yes, sir. মানে ট্রানজেকশন যদি হয় পুরাপুরি ট্রানজেকশন হইতে হবে, মানে মাঝপথে গিয়ে ছেড়ে দিব এটা হবে না। আর যদি ট্রানজেকশন না হয় তাহলে একেবারে কিচ্ছু হয় নাই, একদম শুরুতেই আছে, শুরুতে যা ছিল। এখন দেখো, the idea behind the ensuring atomicity is this: the database system keeps a track on disk of all values of any data on which transaction performs a write. The information is written to a file called log. ঠিক আছে, তার মানে আমি যখন একটা ট্রানজেকশন করব তখন আমি একটা লগ মেইনটেইন করব, সেই লগের মধ্যে আমি ইনফরমেশন গুলো রাখবো। সেখানে আমি বলে দিব আমি রিড এ পড়তেছি, এতে 50 টাকা কমাচ্ছি, লগ একটা ফাইল আছে আমার, একটা এখানে একটা কি আছে আমার
লগ ফাইল আছে যেখানে আমি রিড এ করলাম, একটা ইনফরমেশন লিখে রাখলাম, 50 কমাই লাইন ইনফরমেশন লিখে রাখলাম, রাইট করলাম, ঠিক আছে, এটা আমি একটা লগের মধ্যে লিখে রাখবো। যদি কোনো কারণে আমার ট্রানজেকশনটা কোনো জায়গায় ফেল হয় তাহলে আমি লগ ফাইলটা পড়ে আবার আগের অবস্থায় নিয়ে আসবো, অর্থাৎ রিস্টোর করব। দেখো এখানে দেখো ইন লগে আছে if transaction does not complete its execution the database system restores the all values। তার মানে আমি যে 50 কমাইছিলাম এতে কিন্তু আমি 50 কমাই ফেলছিলাম, কিন্তু যেহেতু আমি রাইট বি করতে পারি নাই, শেষ করতে পারি নাই ট্রানজেকশনটা, সে যখন আমি আবার কি করব, এতে যে কমাইছিলাম এটা আবার কি করব বলো, লগ ফাইল দেখে কি করে নিব, আবার এর ভ্যালুটা আগে যা ছিল তাই বানায় ফেলবো। ক্লিয়ার? So the database system restore all values from the log to make it appear as though transaction never executed। তোমার কাছে কি মনে হবে ট্রানজেকশন শুরুই হয় নাই? ধরো তুমি কোনো বুথে টাকা তুলতে গেছো, ক্রেডিট কার্ড ঢুকাইছো, একটু ঘটঘট শব্দ হইছে বা ওয়েট করছো, একটু পর দেখলা যে ক্রেডিট কার্ডটা তোমাকে বাই করে দিছে, তোমার কাছে কি মনে হবে ট্রানজেকশন হইছে না হয় নাই? হয় নাই। তোমার কাছে মনে হবে ট্রানজেকশন হয়নি, বাট আসলে কি হইছে, তোমার অ্যাকাউন্ট থেকে তুমি হয়তো 2000 টাকা তোলার চেষ্টা করছিলা, তোমার অ্যাকাউন্ট থেকে সে 2000 মাইনাসও করছে, বাট যেহেতু ট্রানজেকশনটা সফল হইতে পারে নাই, সে তোমার অ্যাকাউন্ট থেকে 2000 টাকা মাইনাস করলেও পরবর্তীতে 2000 আবার কি করে দিছে, প্লাস করে দিছে। আর তোমার কাছে কি মনে হচ্ছে কোনো ধরনের ঘটনাই সংগঠিত হয় নাই, নেভার স্টার্টেড। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝে গেছে? Yes, sir. জি স্যার। সো উই ডিসকাস দ্য আইডিয়া, এখানে অন্য কোন চ্যাপ্টারে ডিটেইলস আলোচনা করছে। আর ডাটাবেসের একটা কম্পোনেন্ট আছে রিকভারি সিস্টেম, তারা এই অ্যাটমিসিটির কাজটা করে থাকে। তো প্রথম পয়েন্টটা ছিল হচ্ছে কি কনসিস্টেন্সি, যেখানে বলা হয়েছে বিফোর ট্রানজেকশন এন্ড আফটার ট্রানজেকশন সাম অফ এ অ্যাকাউন্ট এন্ড সাম অফ বি অ্যাকাউন্ট উইল বি দ্য সেম। ঠিক আছে, ট্রানজেকশন হওয়ার আগে এবং ট্রানজেকশন হওয়ার পরে। ওখানে যেটা দায়িত্ব, এই কনসিস্টেন্সি এনশিওর করার দায়িত্ব ছিল অ্যাপ্লিকেশন প্রোগ্রামারের। সেকেন্ড আমরা পয়েন্ট যেটা পড়লাম সেটা হচ্ছে কি আমাদের অ্যাটমিসিটি, যেখানে বলা হয়েছে হয় ট্রানজেকশন একেবারে শুরুই হবে না, অ্যাজ ইট নেভার স্টার্টেড মনে হচ্ছে আমার কাছে, বাট যদি শুরু হয় তাকে গ্যারান্টি দিতে হবে এটা কি হবে, পুরোপুরি কমপ্লিট হবে, শেষ হবে। ওকে, মাঝামাঝি থাকা যাবে না। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ডিউরেবিলিটি। ওকে, ডিউরেবিলিটি যেটা বলছে once execution of the transaction completes successfully and the user who initiated the transaction has been notified that a transfer of funds had been taken place, it must be case no system failure can result in loss of data corresponding to this transfer of funds। ডিউরেবিলিটি যেটা বলতেছে, তুমি যদি বিকাশে কাউকে টাকা পাঠায় ফেলে, ভুল করে যদি কাউকে 2000 টাকা পাঠায় দাও, তাহলে টাকাটা চলে গেছে, এটাকে আর কোনো ব্যাক করার উপায় নাই। ওকে, সো এটা আর আগের অবস্থায় কখনোই ফেলে আসবে না। ভুল করে যদি কেউ একটা ট্রানজেকশন করে ফেলে, একটা ট্রানজেকশন তুমি করছো, বিকাশে তুমি টাকা কাউকে পাঠাইছো, তোমার কাছে নোটিফিকেশনও চলে আসছে, অ্যাজ এ ইউজার ইউ গট দ্য নোটিফিকেশন যে টাকা চলে গেছে, এখন আর কোনো ওয়ে নাই এটাকে তুমি কি বলে ব্যাক ট্র্যাক করতে পারবা বা ফিরায় নিয়ে আসতে পারবা বা আগের ভ্যালুটা রেস্টোর করতে পারবা। একবার তুমি ট্রানজেকশন করে ফেলছো, দ্যাট ইজ ফাইনাল। ক্লিয়ার? এটা হচ্ছে কি ডিউরেবিলিটি। দ্যাটস ওয়াই তুমি যদি কাউকে কোনো কারণে ভুল করে ব্যাংকে টাকা পাঠায় ফেলো, অথবা যদি কেউ, তুমি যদি বিকাশে কোনো ধরনের ভুল লেনদেন করো, অথবা কেউ যদি ভুল করে তোমাকে টাকা পাঠায় ফেলে, দেন ওই ট্রানজেকশনটা হয়ে গেছে, এখন আর কোনো ওয়ে নাই ওই ট্রানজেকশনকে পরিবর্তন করার। তোমাকে যদি টাকা পাঠাইতেই হয়, মানে তোমার কাছে টাকা চলে আসছে, কেউ তোমাকে ভুল করে টাকা পাঠিয়ে দিচ্ছে, তোমাকে আবার নতুন করে আরেকটা ট্রানজেকশন ইনিশিয়েট করতে হবে। তুমি কাউকে ভুল করে টাকা পাঠিয়ে দিছো, তাকে আরেকটা ট্রানজেকশন ইনিশিয়েট করে তোমাকে আরেকটা নতুন ট্রানজেকশন করে টাকাটা পাঠাইতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে কি ডিউরেবিলিটি প্রপার্টি। ওকে, বুঝছো না বুঝো নাই? হুম, আসো। জি স্যার। Yes, sir. হচ্ছে গিয়ে আমার একবার একটা ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা কথা নাই বার্তা নাই অনেকগুলো টাকা চলে আসছে, এবং এবং ওইটা যে সময় আমার অ্যাকাউন্টে টাকা চলে আসছে ওই সেমিস্টারে আমি কোনো ক্লাস নিচ্ছিলামই না। আমি অথরিটিকে ফোন করে বললাম যে আমার এখান থেকে এরকম একটা বড় অ্যামাউন্ট টাকা ঢুকছে, আপনারা কি ভুল করে পাঠাইছেন কিনা? তখন তারা বললো না আমরা ভুল করে পাঠাইনি না। কিন্তু ঠিক 2 দিন পর আবার আমার কাছে তারা ফোন দিয়ে বললো স্যার আপনার অ্যাকাউন্টে তো একজন অন্য স্যারের টাকা চলে গেছে, আপনি এখন তাহলে এটা আমাদেরকে আবার পাঠানোর ব্যবস্থা করেন।
তার মানে ওরা যে আমাকে ভুল করে টাকা পাঠায় ফেলছে, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে পড়ছে, তাদের আর কি সামর্থ্য নাই বলো? এই টাকাটাকে ব্যাক করানোর সামর্থ্য আর নাই। টাকা ভুল করে চলে আসছে তো আসছেই, আমার অ্যাকাউন্টে চলে আসছে, চলেই আসছে, তখন আমাকে আবার কি করতে হলো? আমাকে আবার ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তাদের কাছে ম্যানুয়ালি পাঠিয়ে দিতে হইলো, বা তাদের এখানে আমি ট্রান্সফার করে দিতে হইলো। সো দ্যাটস কল দ্য ডিউরেবিলিটি। একবার ট্রানজেকশন হয়ে যাওয়ার পর, ইউজার নোটিফাইড হয়ে যাওয়ার পর, ইট মাস্ট বি কেস নো সিস্টেম ফেলিওর। মানে এমন হইতে, মানে যদি ইউজার নোটিফিকেশন পেয়েও যায়, তারপর যদি কোনো সিস্টেম ফেলিওর হয়েও থাকে, তাহলেও কি হবে না? লস অফ ডাটা হবে না টু দ্য করসপন্ডিং টু দিস ট্রান্সফার অফ ফান্ডস। অর্থাৎ যে টাকাটা তুমি পাঠিয়েছো ওইটাই লাস্ট যেটা ঘটছে সেটাই থেকে যাবে। The durability property guarantee কি দেয়? Once the transaction completes successfully, all updates that it carried out on the database persist even if there is a system failure. কি করবে? ডাটাবেসের লাস্ট যে ভ্যালুটা আছে নোটিফাইড হয়ে যাওয়ার পর, ইউজার নোটিফাইড হয়ে যাওয়ার পর লাস্ট যে ভ্যালুটা আছে সেটা কি করবে? পারসিস্ট করবে। সেটা আর কখনোই কি হবে না বলো? চেঞ্জ হবে না, ইভেন দেয়ার ইজ এ সিস্টেম ফেলিওর। ক্লিয়ার? বুঝা গেছে? Yes, sir. জি স্যার। টাকা পাঠাইছো তো পাঠাই ফেলছো, আর কোনো উপায় নেই এটাকে পিছনে ফেরাতে আসার। ডিস্ক যদি ফেলিওর হয়, তারপর যাই হোক না কেন, ভূমিকম্প হোক আর ডিস্ক ফেলিওর হোক আর যেটাই হোক না কেন, পাঠাই ফেলছো, শেষ। we assume that আচ্ছা আচ্ছা we কি assume করব that a failure of computer system may result loss of data in the main memory but data written to disk are never lost. অর্থাৎ কথা হচ্ছে এইটাই, যদি ইউজার নোটিফাইড করার আগে আমাদের কিসের মধ্যে রাইট করে নিতে হবে বলো? ডিস্কের মধ্যে রাইট করে নিতে হবে। যদি মেইন মেমোরিতে কোনো ডাটা থাকে, সেটা পাওয়ার চলে গেলে বা সিস্টেম ফেলিয়ার হয়ে সেই ডাটাটা লস হতে পারে, বাট ডিস্কের মধ্যে যে ডাটাটা আছে সেটা পাওয়ার চলে যাক, সিস্টেম ফেলিয়ার হোক, সেটার ডাটা আবার লস হবে না। আমরা we can guarantee the durability by the ensuring that the below দুইটা দেখো পয়েন্ট দিচ্ছে। The updates carried out by the transaction have written to disk before the transaction complete. অর্থাৎ ট্রানজেকশন কমপ্লিট এটা বলার আগেই আমাকে কিসের মধ্যে রাইট করে নিতে হবে বলো? ডিস্কের মধ্যে রাইট করে নিতে হবে। ওকে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় পয়েন্টটা কি বলছে? ইনফরমেশন অ্যাবাউট দ্য আপডেটস carried out by the transaction is written to disk. Such information is sufficient to enable the database to reconstruct the updates when the database system is restarted after the failure. পরের পয়েন্টটা কি বলছে? যে ট্রানজেকশন ইন রিটেন টু ডিস্ক, ট্রানজেকশনটা যদি ডিস্কের মধ্যে রিটার্ন হয়ে যায়, তাহলে এটা যথেষ্ট। কিসের জন্য যথেষ্ট? যদি কোনো কারণে ডাটাবেসটা রিস্টার্ট করে বা কোনো ধরনের ফেলিওর হয়, তারপর যখন ডাটাবেসটা আবার চালু হবে, যেহেতু তুমি ডিস্কে রাইট করে লিখে রাখছো, ওইটা যথেষ্ট কি করার জন্য? ওই ডিস্কে তুমি যে ইনফরমেশনটা লিখে রাখছিলে ওইটা সে ওই অবস্থায় কি করবে? রিকনস্ট্রাক্ট করে রেখে দিতে পারবে। ক্লিয়ার? বুঝা গেছে? বলো, তাহলে আগে যাব। না বুঝলেও বলো, বুঝলেও বলো। Yes, sir. Yes স্যার, বুঝে গেছে। ওকে, তো হচ্ছে কি ডিস্কের মধ্যে দেখা গেল মানে হচ্ছে এটা সাফিসিয়েন্ট। পরবর্তীতে কোনো ফেলিওর হইলেও ডিস্কের মধ্যে লিখে রাখাটা এটাই সাফিসিয়েন্ট, সেটাকে রিকনস্ট্রাক্ট করে একদম লেটেস্ট যে স্টেটটা ছিল ওটাতে সে নিয়ে যাইতে পারবে। ওকে, আচ্ছা। আর ডিস্কে আসার আগে যদি ফেলিওর হয়ে যায়, সেক্ষেত্রে তো আবার বলো। ডিস্কে আসার আগে যদি ফেলিওর হয়ে যায়, মানে ডেটাটা ডিস্কে আসার আগে, যদি ফেলিওর হয়ে যায়, তাহলে তো ইউজারকে নোটিফিকেশন পাঠাইনি না, ইউজারকে নোটিফিকেশন আমি কখন পাঠাবো? যখন আমি ডিস্কে রাইট করছি। ডিস্কে রাইট করার আগে আমি ইউজারকে কি পাঠাবো না? নোটিফিকেশন পাঠাবো না। ইউজারকে নোটিফিকেশন পাঠাবো হচ্ছে গিয়ে ডিস্কে রাইট করার পর, যখন আমি এনশিওর করতেছি যে এখন আর কোনোভাবেই এই ভ্যালুটা পরিবর্তিত হতে পারবে না, যদিও একটা সিস্টেম ফেলিওর অকার করে, যদিও কোনো ধরনের রিস্টার্ট হয়। ওকে, দেখো দ্য রিকভারি সিস্টেম অফ ডাটাবেস চ্যাপ্টার 19 আলোচনা করে ইজ রেসপন্সিবিলিটি অফ দ্য কার রেসপন্সিবিলিটি বলো? রিকভারি সিস্টেমের। ঠিক আছে, তো প্রথমটা যেটা ছিল কনসিস্টেন্সি, সেটা ছিল অ্যাপ্লিকেশন প্রোগ্রামের দায়িত্ব। পরেরটা ছিল অ্যাটমিসিটি, ছিল সেটা আমার ছিল রিকভারি সিস্টেমের দায়িত্ব। এখন পড়লাম ডিউরেবিলিটি, এটাও কার দায়িত্ব বলো? রিকভারি সিস্টেমের দায়িত্ব। ক্লিয়ার? ওকে,
তো এটা আমরা বুঝে ফেললাম। সো প্রথম পয়েন্টটা ছিল বিফোর অ্যান্ড আফটার ট্রানজেকশন সাম অফ a প্লাস বি উইল বি দ্য সেম বিফোর অ্যান্ড আফটার ট্রানজেকশন। সেকেন্ড পয়েন্ট অ্যাটমিসিটি যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে ট্রানজেকশন যদি হয় ইট উইল টোটালি ফুলি অকার, আদারওয়াইজ ইট সিমস দ্যাট ইট যেটা কোনো কিছু ঘটেই নাই, ঠিক আছে, নেভার স্টার্টেড আর গ্যারান্টিড টু বি কমপ্লিট। আর তারপরেরটা যেটা বলছে লাস্টের পয়েন্টটা যেটা হচ্ছে ডিউরেশন যে 3 নম্বর পয়েন্ট, যেটা ডিউরেশন বলতেছে যে একবার ইউজার নোটিফাইড হয়ে যাওয়ার পর, ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা পারসিস্ট করবে, এটা আর চেঞ্জ করা যাবে না যদিও একটা সিস্টেম ফেলিওর হোক না কেন। 3 নম্বর পয়েন্টটা কি বলছে ধরো, লাস্ট যে পয়েন্টটা সেটাকে কি বলছে, আইসোলেশন। দেখা যাচ্ছে? আচ্ছা, Yes, sir. আইসোলেশন। তো আইসোলেশনের ব্যাপারটা দেখো এভাবে চিন্তা করো। আইসোলেশন মানে যেটা হচ্ছে ধরো তোমাদের যে কোনো একটা অ্যাকাউন্ট, তোমার অ্যাকাউন্ট ধরো, তোমার অ্যাকাউন্টে তুমি সকাল 11টার সময় টাকা তুলতেছো, ঠিক 7 এসছে, কি করতেছো বলো, টাকা তুমি উইথড্র করতেছো, ওকে, সকাল 11টার সময় উইথড্র করতেছো, টাকা তুলতেছো। ঠিক 11টার সময় তোমার আব্বু হয়তো তোমার অ্যাকাউন্টে টাকাটা ভরতেছে, তুমি হয়তো কিছু টাকা কি করতেছো বলো, যে ছেলে বা আমার মেয়ের টাকা লাগবে, আমি কিছু টাকা ডিপোজিট করে দিই, ঠিক আছে। ঠিক একই সময় হয়তো তোমার অ্যাকাউন্টের অ্যাক্সেস তোমার ভাইকেও দেওয়া আছে, সে হয়তো ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে কি করতেছে, অনলাইনে কোনো কিছু কেনাকাটা করতেছে। তার মানে একজন তুমি ব্যাংকে টাকা তুমি তুলতেছো, আরেকজন ক্রেডিট কার্ড ইউজ করতেছে, আরেকজন ওখানে ব্যাংকে কেউ ডিপোজিট করতেছে, কেউ উইথড্র করতেছে, সবাই এক সময় করতেছে, সবাই সকাল 11টার সময়। সবাই যদি সকাল 11টার সময় ডাটাবেজের ওই কি বলে একটা ভ্যালুকে আপডেট করার চেষ্টা করে, তাহলে কি প্রবলেম দেখা দিবে, তাহলে কোনো কিছুই হবে না, একটা ইনকনসিস্টেন্সি তৈরি হবে, বলো। তুমি যদি সবাই মিলে একটা সকাল 11টার সময় সেম ভ্যালুটা ধরো, ওই অ্যাকাউন্টে 1000 টাকা আছে, সবাই মিলে যদি 10,000 টাকা আছে, সবাই মিলে যদি ওই 10,000 টাকে পরিবর্তন করার চেষ্টা করে, কেউ বাড়াইতে চেষ্টা করে, কেউ 10,000 অ্যাকাউন্টকে 500 টাকা বাড়ানোর চেষ্টা করে, কেউ 200 টাকার চেষ্টা করে, তাহলে আলটিমেটলি কি হবে বলো, একটার উপর আরেকটা কি হবে বলো, Overlap. ওভারল্যাপ হয়ে একটা ইনকনসিস্টেন্ট স্টেট তৈরি করবে, সেটাই বলছে। এরকম একটা ঝামেলা হতে পারে। ইভেন ইফ consistency and atomicity are ensured for each transaction, several transaction executed কি বলছে বলো, concurrently, একই সাথে parallelly, their operations may interleave in some undesirable way, resulting in an inconsistent state. সো এরকম আমাদের ইনকনসিস্টেন্ট থাকতে পারবে না, মানে এরকম একটা হতে পারবে না। এটা আমরা কেমনে অ্যাভয়েড করব, a way to avoid the problem to concurrently execution transaction is to execution কিভাবে করব বলো, সিরিয়ালি করতে হবে। তার মানে ডাটাবেজের আইসোলেশন প্রপার্টি এটা এনশিওর করবে তিনটা প্যারালালি হবে না, এটাকে সে একটা সিরিয়াল করে নিবে, হয়তো এখানে 1 হবে, পরেরটা হয়তো 2 হবে, সে নিজের মতো করে সিরিয়াল করে নেওয়ার ব্যবস্থা থাকতে হবে। যদিও যারা এই কাজটা করতেছে তাদের সবার কাছে মনে হবে সকাল 11টাতেই কাজ হচ্ছে, বাট ডাটাবেজ এটাকে এনশিওর করবে যে এটা কনকারেন্টলি কাজ হবে না, এটা সিরিয়ালি কাজ হবে। ক্লিয়ার? যখন ওই যে ইউনিভার্সিটি Yes, গুলোতে sir. টাকা জমা দেওয়ার সময় চলে আসে, রেজিস্ট্রেশনের টার্ম শেষ হয়ে যায়, সবাই দেখা যাবে শেষের 2 দিন অনেক চাপ পড়ে, হাজার হাজার স্টুডেন্ট একই অ্যাকাউন্টে কি করতেছে, টাকা ডিপোজিট দেওয়ার চেষ্টা করতেছে, তাই না? হইতেই পারে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন স্টুডেন্টরা কি করতেছে, একটাই তো ব্যাংক অ্যাকাউন্ট, তাই না? ইউনিভার্সিটির ব্যাংক অ্যাকাউন্টে তো আর 1000টা না বা 50টা না, একটাই ব্যাংক অ্যাকাউন্টে সবাই কি করে, টাকাটা জমা দেয়, তাদের টিউশন ফি বা রেজিস্ট্রেশন ফি যেটাই বলো না কেন। তো তো সবাই যদি একসাথে জমা দেয় তাহলে তো জিনিসটাতে ভ্যালুটা উল্টাপাল্টা হয়ে যাওয়ার কথা ছিল, বাট উল্টাপাল্টা হয় না। কোন বৈশিষ্ট্যের কারণে হয় না বলো, আইসোলেশন বৈশিষ্ট্যটার কারণে হয় না, কারণ একসাথে আসলেও সে কনকারেন্ট কাজগুলোকে সে তার মতো করে সিরিয়ালি ভাগ করে নেয়। A way to avoid this problem concurrently execution task is to execute transaction serially, that is one after another. Okay, so এই কারণে সময়টা লাগে, হ্যাঁ এই যেখানে হইতেই পারে, সময় তো একটু কম লাগতেই পারে। বেশি লাগে। অবশ্যই তাকে কি করতে হবে, সবাই যদি একই সাথে একটা অ্যাকাউন্ট আপডেট করার চেষ্টা করে, অবশ্যই সেটা সে করতে দিবে না, এটা করা সম্ভব না। একটা ফিল্ড একই সাথে আপডেট করা সম্ভব, তাই না? একই ফাইল তোমরাই চিন্তা করো যে যদি কোনো একটা গুগলে শিট এক্সেল একটা, সবাই মিলে কি একই সাথে একই সেল আপডেট করতে পারবা? গুগল শিটের কথাই চিন্তা করো,
সবাই তো একই সাথে একই সেল কয়েকজন মিলে আপডেট করতে পারবা না। সো এটা কি করতে হবে, যে একজনের পর একজনকে Really? একটা কিউ করতেই হবে, যে এরপরে এ আসবে তারপরে এ আসবে, ওইটা যে হ্যান্ডেল করবে, যে প্রপার্টিটা এই বৈশিষ্ট্যটা হ্যান্ডেল করে, এটাকে আমরা আইসোলেশন প্রপার্টি বলতেছি। এবং ডাটাবেসের একটা কম্পোনেন্ট আছে কনকারেন্ট কন্ট্রোল সিস্টেম, সে এই জিনিসটাকে এনশিওর করে। ক্লিয়ার? এটাই হচ্ছে কি ডাটাবেসের চারটা বৈশিষ্ট্য, অ্যাসিড প্রপার্টিজ, ACID, A ফর অ্যাটমিসিটি, C for consistency, I for isolation, D for durability। এই কোনো একটা ট্রানজেকশন সাকসেসফুল হইতে হলে এই চারটা বৈশিষ্ট্য বজায় থাকতে হয়। এটাই ডাটাবেসের অ্যাসিড প্রপার্টিজ বলা হয়ে থাকে। ক্লিয়ার? বুঝা গেছে? Yes. সো এটা একটা জিনিস। আর এখানে একটা দেখো ছবি ওরা দিছে। সো এই ছবিটা দেখো, যেখানে জাস্ট দেখো যদি কোনো একটা স্টেট ডাটাবেসে দেখো ট্রানজেকশন, যদি কোনো একটা ট্রানজেকশন অ্যাক্টিভ হয়, সেটা পার্শিয়ালি কমিটেড মানে কিছু লাইন এক্সিকিউট হয়েছে, এই অবস্থা হওয়ার পর সে ফেল স্টেটে চলে যেতে পারে। ফেল স্টেটে চলে গেলে আমি অ্যাবর্ট করে দিব এবং প্রিভিয়াস ভ্যালুটাকে রিস্টোর করব। অথবা পার্শিয়ালি কমিটেড হয়ে যাওয়ার পর যদি সবগুলা লাইন মানে সবগুলা স্টেপ কমপ্লিট করতে পারি, তাহলে আমি এটাকে কমিটেড বলে দিব। তো একটা স্টেট অ্যাক্টিভ হইতে পারে, শুরুতে ফেলিওর হইতে পারে, অথবা শুরুতে কিছুটা কাজ হইতে পারে, পার্শিয়ালি কমিটেড হইতে পারে। পার্শিয়ালি কমিটেড হয়ে গেলে আইদার এটা কমিটেড হবে, কমিটেড হওয়া মানে হচ্ছে পুরোপুরি এটা শেষ হবে, অথবা যদি পার্শিয়ালি কমিটেড করে কোনো কারণে ফেল করে, তাহলে ফেলিওর স্টেটে সেটাকে নিয়ে যাবে। ফেলিওর স্টেটে নিয়ে যাওয়া মাত্রই সে যতটুকু পার্শিয়ালি যতটুকু কমিটেড করছিল, লগ ফাইলে এটা লেখা আছে, সে প্রিভিয়াস ভ্যালুটা রেস্টোর করে নিবে, যেটা মনে হবে যে ডাটাবেস ইউজারের কাছে কোনো ট্রানজেকশন শুরুই হয়নি, তারপর কি করে দিবে, অ্যাবর্ট করে দিবে। ক্লিয়ার? বোঝা গেছে ওই জিনিসটা? সেটা একটু দেখায় রাখলাম। এই যে এখানে চারটা পয়েন্ট লিখে দিছে, এই যে অ্যাক্টিভ, পার্শিয়ালি কমিটেড, ফেইল্ড, অ্যাবর্টেড, কমিটেড। ক্লিয়ার? জি স্যার। এই হচ্ছে কি আমাদের সিলেবাস। ডাটাবেসের এই একটা তোমাদেরই বাকি ছিল। সো এটাই আমাদের সিলেবাস। তো তোমাদের সিলেবাসের মধ্যে হচ্ছে কি আমি আর ইয়েটা দিব না, কি বলে, চ্যাপ্টার 1 তোমাদের আর দিব না, ইন্ট্রোডাকশন রিলেটেড যেগুলো ছিল সেটা আর দিব না। আর 2 নম্বর হচ্ছে কোনো কোয়েরি তোমাদেরকে দিব না। রিলেশনাল অ্যালজেব্রা দিব, বাট কোনো কোয়েরি, এসকিউএল কোয়েরি যেটা স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ কোয়েরি যেটা, সেটা তোমাদেরকে কোনো দিব না। এটা ছাড়া বাকি যেগুলো আছে সেটা থাকবে। আর তোমাদের তো ওই যে দেখে দিও আগের ইয়াতে কয়েকটা স্লাইড স্লাইডটা আপলোড করে দিচ্ছি, কি বলে, সরি, দুইটা ওই যে ভিডিও লেকচার, দেখে নিবা ওটা। তোমরা কোনো ঝামেলা হলে আমাকে ফোন করে আমাকে জিজ্ঞেস করবা। ওই যে ইন্ডেক্সিং এর যেটা, এটা রেকর্ডিং তোমাদের কিন্তু আপলোড করে দিচ্ছি, পাইছো না? অবশ্যই কি করবা, জি স্যার। ওখানে আছে, ওখানে ম্যাথমেটিক্স আছে, ইত্যাদি আছে, ওগুলা দেখবা, পুরো জিনিসটা রিসেট করবা। ট্রানজেকশনের এই চ্যাপ্টারটা বাকি ছিল, এটাও কমপ্লিট করে দিলাম। সো মোটামুটি আমি ডাটাবেসে যতটুকু পড়ালাম, আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল, আমি ততটুকু তোমাদেরকে এই ডাটাবেসের কোর্সটা পড়াই দিলাম। ঠিক আছে? ওকে। ফাইনালের চ্যাপ্টার কি 2 দিয়ে শুরু হচ্ছে তাহলে? তাহলে চ্যাপ্টারে হচ্ছে 1 নম্বর চ্যাপ্টারটা নাই, ইন্ট্রোডাকশনের চ্যাপ্টারটা নাই, আর হচ্ছে গিয়ে কোয়েরি যেগুলো আছে, কোয়েরি যেগুলো শিখাইছে, সিলেক্ট, স্টার, এইটা ওইটা, কোয়েরি বলতে যা বুঝো, কোয়েরি রিলেটেড কোনো কিছু নাই। ওকে, ঠিক আছে, বলো।